গাবড়াতুল গাবা। শুকনো পাতার মর্মর শব্দে চারদিক মুখরিত। সকাল 8টা কি 9টা বাজবে। গভীর কুয়াশা কেটে সূর্যকিরণ প্রবেশ করেছে মোটা তাজা বড় গাছের ফাঁক ফোকর দিয়ে। হালকা কুয়াশা শহরটা লেগেই থাকে, আর এই জঙ্গলটার বাহিরের তুলনায় একটু বেশি। 20 থেকে 30 জন হবে যারা সম্পূর্ণ গাবড়াতুল গাবাকে তন্ন তন্ন করে খুঁজে চলেছে। সেই কিশোরী মেয়েটাকে, যার রূপে ইরফান খান পাগল প্রায়। শান্ত জঙ্গলে তাদের পদচারণে অশান্ত হয়ে উঠেছে। সকালে উত্তেজিত, ভীত মনে মনে একটি কথা ওড়াচ্ছে। মেয়েটি স্বল্প সময়ে গিয়েছে বকই। চারদিক তো নির্দেশ মতো বন্ধ করা হয়েছিল সঙ্গে সঙ্গে। তাহলে এত জলদি তো পালানো সম্ভবই নয়। সম্পূর্ণ জঙ্গল শেষ হতেই খোঁজা। একে একে সকলে নিজেদের ভীতু ফেস নিয়ে এগিয়ে যায়। যেখান থেকে আয়না পালিয়ে গিয়েছিল ঠিক সেই স্থানটায় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে থাকা, নিচু মাথা করে নেয়। কলিজা তাদের ভয় কাঁপে। ইরফান খানের নজর থেকে এই পর্যন্ত কিছু পালিয়ে পারেনি। ঠিক মাটি করে হলেও বের করে এনেছে, যা তার দৃষ্টিতে আটকেছে। পৃথিবী তোলপাড় করে হলেও তাকে হাতের মুঠে পিষেছে। সেখানে একটা 16 কি 17 বছরের মেয়ে কিনা নাকের নিচ থেকে বেরিয়ে গেল, এটাও সম্ভব? ভাবতেই তো পাহাড়ের বুক চিরে তোমার গর্জন ওঠার মতো বুকটা কাঁপে। মেয়েটার সাহসের প্রশংসা নয়, ভয়ঙ্কর আফসোস হচ্ছে সকলের। কারণ আজ নয় কাল পৃথিবীর বুকে মেয়েটার অস্তিত্ব থাকলে তা ইরফান খান বের কোণেই দম নেবে। মাঝখান থেকেই শুধু বলি হবে বেশ কিছু নিরহ প্রাণ। কেউ কিছু বুঝে উঠতে পারে না একটা কিশোরী মেয়ের মধ্যে কি এমন দেখলো এই রাক্ষস, যে 28 বছরের জীবনে প্রথম কোনো নারীকে চাই বলে উত্তেজিত হচ্ছে, পাগলামি করছে। যে পুরুষের নারীর সুগন্ধ পছন্দ ছিল না, সে মরে হয়ে উঠেছে সে সুগন্ধির টানে। এতক্ষণে সকলে বুঝে গিয়েছে ইরফান খানের চাহিদা, তার রাক্ষস মনের অযাচিত চিন্তাধারা। ভাবতেই শরীরের প্রশম দাঁড়িয়ে যায়। কারোর বুঝতে অসুবিধা হয় না কি ধ্বংসযুদ্ধ চলতে যাচ্ছে কাশ্মীরের বুকে। যেন মেয়ের জন্য স্বয়ং কাশ্মীরের বাদশাহ ইরফান খান উন্মাদের মতো খাবি খাচ্ছে। সে কোনো সাধারণ মেয়ে হতেই পারে না। সে কাশ্মীরের বুকে এক জ্বলন্ত আগুনের শিখা, যার সামান্য তাপে পুরো ছাই হয়ে যাবে সব কিছু। যে পাষণ্ড পুরুষ নিজের ভয়ঙ্কর হাতের রক্তের বন্যা বইয়েছে, যার হৃদয় অনুভূতি বলতে কিছু ছিল না, যার একমাত্র নেশা খুন, জেতা, সফলতা, রাজ করা, ধ্বংস করা। সে আজ অশান্ত, শুধু একটা মেয়েকে খোঁজে। একটা নারী নেশা, পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর নেশা এই নারী নেশা, যেখানে ভয়ঙ্কর পুরুষ শাসক ও তুচ্ছ হয়ে পড়ে। ইরফান খান আসক্তিতে মজেছে, ভয়ঙ্কর আসক্তি। এখন তো নিলাম ভ্যালিতে শুধু তুফান আর তুফান হবে। বস, মেয়েটা গাবড়াতুল গাবাই নেই, পালিয়েছে। মরা গাছের গুঁড়িতে এক পা রেখে আরেক পা শুকনো পাতায় মাটিতে রেখেছিল। শৈলের শার্টে আছে পাশে অসুধনে পড়ে, রক্তমাখা হাতে সিগারেট জ্বালিয়ে একটু পরপর টান দিচ্ছে। শক্ত পুরুষালী মুখ আরও ভয়ঙ্কর হয়ে আছে। সাদা মণি বিশিষ্ট চোখের শিরা ছিঁড়ে মনে হচ্ছে রক্ত বেরিয়ে আসবে। হঠাৎ বস, মেয়েটা গাবড়াতুল গাবায় নেই শব্দটা শুনি। হাতে সিগারেটে মাটিতে ফেলে পড়ে থাকা খানদানি বন্দুকটা তুলে নেয়। সঙ্গে সঙ্গে ঝাঁঝরা করে দিল সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে। পুনরায় সম্পূর্ণ জঙ্গল কেঁপে উঠল। ইরফান রাগে গজগজ করতে করতে মাটিতে লুটিয়ে থাকা গার্ডের বুকে লাথি মারে। মেয়ে নয় বাস্টার্ড, সে আমার জিনিস, কলমি ম্যাম। তার সম্মান সব কিছু শীর্ষে। গার্ডটা ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইরফানের মায়া হয়নি। পাষাণ পুরুষ তখনও বুকে শক্ত পা দিয়ে চেপে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে। সকলে থরথর করে কাঁপছে। সুবুর বারংবার কপালের ঘাম বুকছে। এই বুঝি সব কটার গর্দান, সাথে তারটাও গেল। সুবুর, আতঙ্কিত সুরে সুবুরের সামনে এগিয়ে মাথা নিচু করে। জি হুজুর। ঘাড়ে এক হাত চেপে দুই দিকে ডানে বামে করে ইরফান হিসিয়ে বলে, নিলাম ভ্যালির সীমান্তে লোকের সংখ্যা বাড়াও সুবুর। একটা প্রাণীও যেন নিলাম ভ্যালির বাইরে যেতে না পারে। সেই মেয়েকে আমার চাই, সেটা খুব শীঘ্র। আমার নাক থেকে তার শৈলের সুগন্ধ হারিয়ে যাওয়ার আগে পুনরায় তার উপস্থিতি, তার শৈলের সুগন্ধি আমার সামনে চাই। সুবুর মাথা নিয়ে সঙ্গে সঙ্গে বলে, জি জি হুজুর, আমি সব ব্যবস্থা করছি। ইরফান ঘাড় বাঁকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে, দরকার পড়লে সম্পূর্ণ নিলাম ভ্যালি জ্বালিয়ে দাও, তবুও সেই মেয়েটাকে খুঁজে বের করো। যদি মাটি খেয়ে নেয় তাহলে কাশ্মীরের সব মাটি খুঁড়ে ফেলো। পাহাড় গিলে নিলে পাহাড় কেটে খান খান করে দাও। নদী ডুবিয়ে নিলে নদীর পানি চুষে শেষ করে দাও মেয়েটাকে।
সব কিছুর ঊর্ধ্বে আমার চাই ওকে। কাশ্মীরের বুকতে রক্ত প্রবাহিত হওয়ার আগে সেই ভয়ঙ্কর নারী আমার চাই, যে নারী ইরফান খানের বুকে আগুন ধরিয়েছে। সম্পূর্ণ কাশ্মীর চষে হলেও সে নারীর সন্ধান নিয়ে আসবি। যে রূপে আমাকে ধসেছে সে রূপের উত্তরাধিকারী একান্তই আমার। ভয়ে আতকে ওঠে শুভর সহ বাকি সকলে। সকলের ঘাম শরীরের শার্ট ভিজে যায়। ইরফান চুলে বাম হাত চালিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের কাটা হাত উল্টে পাল্টে তাকিয়ে চোয়াল শক্ত করে। জীবনের প্রথম হার্টবিট এতটা তীব্র হলো একটা কিশোরী মেয়ের দর্শনে। মদের নেশার থেকেও তার রূপের নেশা ছিল দ্বিগুণ। পুরো ঝাঁঝরা করে দিয়েছে আমাকে। যে আমাকে ঝাঁঝরা করেছে সে নিশ্চয়ই ব্যতিক্রম, তাই না? বাকি সে সামনে নিচু হয়ে থাকা তার অন্য একজন জান দিতে পারা কর্মরত লোককে দেখালো। বাধ্য বস্তুর মতো মাথা উপরিচ করছে। সকলে অবাক, কিন্তু তাদের আরও অবাক করে ইরফান সামনে ছুটতে থাকা খরগোশটার ঘাড় চেপে হিংস্র দৃষ্টিতে তাকে হুঙ্কার দিল। যে জিনিস ব্যতিক্রম সে জিনিস শুধু আমার, শুধু এই ইরফান খানের ব্যক্তিগত। আর আদুরের ছোঁয়া, তার ভালোবাসা, তার সৌন্দর্য, তার শরীরে সুগন্ধি এবং কি সেকেন্ডে সেকেন্ডে ফেলা তার মাতাল করা নিঃশ্বাস, সব কিছু আমার। এই পৃথিবীতে যা ইরফান খানের তার দিকে সব কিছু নিষিদ্ধ। আজ থেকে এই ভয়ঙ্কর সুন্দরী শুধু ইরফান খানের। পৃথিবীতে ভালোবাসা হয় সবচেয়ে তুচ্ছ, যেখানে মানুষ কাঁদে, যেখানে হারানোর ভয় থাকে। কিন্তু তুমি আমার ভালোবাসা নাও সুন্দরী, তুমি আমার বিষাক্তময় আসক্তি, যার জন্য পৃথিবীর বুকে ধ্বংসযুদ্ধ চালাতে আমি পিছুপা হব না। আমার প্রতিটা জিনিস নিখুঁত সুন্দর, আর তুমি আমার নিখুঁত আসক্তি, যার প্রথম দর্শন আমার সাম্রাজ্যে ভয়ঙ্কর তুফান তুলেছে। তুমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর নারী, যার রূপের আগুনে ঝলসে গিয়েছে আমার গোটা সত্তা। ইরফান খানকে ঝাঁঝিয়ে এই পৃথিবীতে কেউ বাঁচিয়ে যেতে পারেনি জান, তুমিও পারবে না। মিল্কি ইরফানের ভয়ঙ্কর তাণ্ডবের পরে তুলতুলে শরীরে ছিঁড়ে যাচ্ছে। ছোটার চেষ্টা করলে ইরফান আরও ভয়ঙ্কর থাবায় মুচড়ে দিচ্ছে। ছোট্ট প্রাণ যায় যায় অবস্থা। ইরফানের ঈগল দৃষ্টি মিল্কির গলায় বাঁধা সাদা টুকরো কাপড়টাতে, যাতে বেগুনি সুতোর মিল্কি লেখা। ভ্রুকুচকে মনে পড়ে গতকাল এই খরগোশটা জার করেছিল বেগুনি সুতার কাজ করা এই এক টুকরো কাপড়। উত্তেজিত হাতে টেনে খুলে নেয় নাকে, সেটাতে নাক ডুবায়, ঠোঁটে হাসি ফুটে ওঠে। সেই সুগন্ধি, মেইলি শরীরের মিষ্টি সুগন্ধি। পরক্ষণে চোখে হিংস্রতা ফোটে। নিরহ প্রাণী মিল্কির ঘাড় চেপে মুখ বরাবর আনে। আমি ব্যতীত অন্য কারো স্পর্শ আমার পছন্দের নারীর শরীরে থাকবে না। ইউ ব্লাডি র্যাবিট, তার এতটা কাছে ছিলি তুই? বুকের দিকে আঙুল তোলে। তোর শরীরে ছিন্ন ভিন্ন করে দিতাম, কিন্তু নপ। কিছু সময় এদিক ওদিকে সেদিকে কিছু খোঁজে। তখন শুভর দ্বারা একটা খাঁচা আনিয়েছিল। ঘাড় ধরে তুচ্ছ জিনিসটাকে ছুঁড়ে মারে সেখানে। বদ্ধ খাঁচার প্রাণীটা ভয়ে সিটিয়ে যায়। ইরফান খাঁচা এক হাতে ধরে বাঁকা হাসে। খুব শীঘ্রই তোমার মালিককেও ঠিক এভাবেই আমার সোনায় কাছে বন্দি করব। যত সময় নেবে সে আমার কাছে পৌঁছাতে, তত সময় তার জীবন থেকে সুখের জিনিস দূরে সরতে থাকবে। আমাকে হয়রানি করার শাস্তি এবার নাগালে পেলে কাঁচা চিবিয়ে খাবো তাকে। খান খান করে দেব তার সৌন্দর্য। হাতের কাঁচা সুবরের হাতে তুলে নিতেই আয়নার সুগন্ধি মাখা কাপড়ের টুকরো নাকে চেপে সুগন্ধি নিতে থাকে সে। আমার কক্ষের সবচেয়ে সুন্দরতম স্থান এটাকে রাখবি, আর পূর্বে শ্যাডো আর ব্ল্যাক ফাউন্ডের কাছে ফেলে আসবি। শুভর মাথা নিচু করে সাই জানায়। অনুমতি পেয়ে বড় বড় পায়ে বেরিয়ে যায় গাবড়া থেকে। ইরফান খানের বাঁধিয়ে দেওয়া টাইমে মেয়েটাকে যে করে হোক খুঁজতে হবে। হাতের মিল্কির টুইস্ট চোখ তাকে তাকে ফিসফিস করে বলে, তোমার মালকিন বসে নজরে পড়েছে। দ্য ভিলেন ইরফান খানের নজরে পড়েছে। একটা ধ্বংসপ্রায়ী প্রেমের সূচনা হতে চলেছে এই পৃথিবীর বুকে, যার উত্তাপে ধ্বংস হয়ে যাবে চারপাশ। কেন যে মরতে এলো মেয়েটা? ঘাম ঝাড়ানো ঘাড় ঘষে উঠে বসে জঙ্গলের বাইরে থাকা বিশাল গাড়িটায়। পাশে খাঁচা রেখে কল লাগায় ইসাক খানকে। ইরফান খানের চাচাতো ভাই ইসাক খানের যাবতীয় জিনিস তাকে বলতেই ইসাক খান ইমরান খান পর্যন্ত সেটি পৌঁছে দেয়। এই ভয়ঙ্কর পরিবারের একমাত্র সরল দুটো মানুষ হচ্ছে ইসাক খান আর তার বিবি সাফিয়া খান। 1 বছরের প্রেমের সংসার। ইরমান খানের ছোট ভাইয়ের ছেলে ইসাক খান।
মাঝে মাঝে শুভর ভাবে, এত ভয়ঙ্কর পরিবারের সন্তান কীভাবে এত নরম হয়। পরিবারের সকল পুরুষ যেখানে রক্তের বন্যায় গোসল করে, সেখানে সে রক্তের ভয়ে থরথর করে কাঁপে। কি বিচিত্র মানুষ। মাঝে মাঝে হাসি পায় খুব শুভর। এই মানুষটা বড্ড বেমানান খানবংশী। যার সাহস নেই তার খানবংশে না জন্মানোই ভালো। ইমরান খানের আদরের ভাইয়ের ছেলে বলে হয়তো ইসাক খান টিকে আছে। ইমরান খান খুব সযত্নে তাদেরকে এমন ভীতু করেও বাঁচিয়ে রেখেছে। নহলে খান বংশের কোনো অচল মানুষ টিকে থাকতে পারে না। বেলা 11টা। তুতুল কলেজ থেকে ফিরে নিজ কক্ষে প্রবেশ করতেই ভ্রু কুঁচকে যায়। বিছানায় কম্বল মুড়িয়ে এলোমেলোভাবে আয়নাকে দেখে হাতের ব্যাগ ফেলে দৌড়ে আসে। যাওয়ার পথে তাকে গিয়েছিল মেয়েটা এমন পা থেকে মাথা পর্যন্ত ঢেকে ঘুমিয়ে আছে। এত বেলা হয়েছে, কোনো হুঁশ নেই। সকাল থেকে না খাওয়া, এখনও কেন ঘুমাচ্ছে? আয়ু, এই আয়ু, ওঠ, এখনও ঘুমাচ্ছিস কেন? আয়ু, আল্লাহ, শরীর এত গরম কেন? শরীরে তো জ্বর পুড়ে যাচ্ছে। কম্বল সরিয়ে কাঁপতে থাকা শরীরটাকে নিজের দিকে টেনে নেয়। ফর্সা শরীর মুখ টুকটুকে লাল হয়ে আছে জ্বরের তাড়নায়। ভয়ে আতকে ওঠে। অসময় মেটারিটা কি হলো? চিন্তিত তুতুল আয়নার মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে আয়ু? জ্বর এলো কেমন করে? তুই কি ঠান্ডায় বেরিয়েছিস? বল। হুঁশ নেই মেয়েটার, থেমে থেমে কাঁপছে। ঠোঁট শুকিয়ে গেছে। হঠাৎ হঠাৎ কাঁপুনি তীব্র, আবার কমছে। চিন্তিত তুতুল আয়নাকে রেখে উঠতে যাবে, আশ্রে পিষে জড়িয়ে ধরে আধবোঝা গলায় বলে ওঠে, সে 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 খুব ভয়ঙ্কর। আমাকে দেখিয়ে নিয়েছে, মেরে ফেলেছে। আমি আমি এই আয়ু, কি হয়েছে? ভয় পেয়েছিস? কি দেখেছিস? কোথায় গিয়েছিলিস তুই? এই আয়ু। বিড়বিড় করতে করতে মেয়েটা মুচড়া খায়। চিন্তিত তুতুল কিছু সময় ভেবে মনে করে নেয়, পুরনো স্মৃতি নাড়া খেয়েছে বোধহয় মেয়েটা, তাই হয়তো ভয় থেকে মেয়েটার জ্বর বাঁধিয়েছে। তপ্ত নিঃশ্বাস ফেলে তুতুল আয়নাকে ভালো করে বিছানে শুয়ে কম্বল টেনে ছটফট যায় ঘরের ফোন থেকে ইয়াসমিন জাহানকে কল লাগায়। দীর্ঘ সময় অপেক্ষা করেও কলে তাকে না পেয়ে দরজা আটকে নিজেই ছুটেন মার্কেট থেকে ওষুধ কেনার জন্য। ইসাক উত্তেজিত পায়ে খানবাড়িতে প্রবেশ করতেই বিশাল বড় বসার ঘরের কিং সাইজের বড় চেয়ারটায় পায়ের ওপর পা তুলে বসে থাকেন ইমরান খানকে। বসে বসে আলী আকবরের সাথে কিছু বিষয়ে কথোপকথন করছে। উত্তেজিত ইসাক কপালে ঘাম মুছে ছুটে গিয়ে ইমরান খানের হাত আঁকড়ে চুমু খায়। মুখে বলে ওঠে, আসসালামু আলাইকুম চাচা যান। টেবিলে রাখা নথিগুলো আলী আকবরের কাছে দিতে দিতে উত্তর করেন ইমরান খান, ওয়ালাইকুম আসসালাম। এমন শীতের দিনে ঘামছো কেন ইসাক? শরীর ভালো তো? জি জি চাচা যান, আমি ঠিক আছি। কিন্তু ইরফান? কুচকে আসে ভ্রু, মুখ গম্ভীর করে তাকান ভাতিজার ভীতু মুখের দিকে। এই ছেলেটাকে এত ট্রেনিং করার কায়দা করেও এই সরল জীবন থেকে কঠিন বানাতে পারলেন না তিনি। বিরক্ত কণ্ঠে বলে ওঠেন, কোন মিনিস্টারের কলিজা কেটেছে নাকি মাথা আলাদা করেছে? এমন অহেতুক কারণে তুমি ভয় পাচ্ছ কেন? খবর যদি মিডিয়া পর্যন্ত চলে যায়, সেই চ্যানেল জ্বালিয়ে দাও। এটা রোজকার কাজ, এবার এসবে অভ্যস্ত হও। ইসাক কপালের ঘাম মুছে। বয়সে ইরফান খান তার থেকে 1 বছরের ছোট, তবুও ইরফানকে জন্মের মতো ভয় পায় সে। ইরফানকে শুধু তার বাবা ইমরান আর আম্মি আসফিয়া খান ছাড়া ঘরে এবং বাইরে জমের মতো সকলে ভয় পায়। একটা ছেলে এতটা ভয়ঙ্কর হয় কি করে? বাপ দাদার ক্ষমতার জেদ ধরে নিজেকে একদম ক্ষমতার শীর্ষে নিয়ে গেছে, তাই হয়তো এতটা ভয়ঙ্কর। ইমরান খান ছেলেকে এতটা পছন্দ করে যে তার 7 খুন মাফ করে দেয়। মাঝে মাঝে ইরফানের ভয়ঙ্কর তাণ্ডব ইমরান খান এবং আসফিয়া খান দুজনে ভীত করে দেয়। তখন মনে হয় ছেলে তাদের কয়েক গুণ বেশি ছাপিয়ে গিয়েছে। তোমাকে অসুস্থ দেখাচ্ছে, ঘরে গিয়ে রেস্ট নাও। হুঁশ ফেরা পায় ইশাহাক ঝটপট মাথা লুড়িয়ে বলে, আমি আমি ঠিক আছি চাচা যান, কিন্তু ইরফান একটা মেয়েকে খুঁজে ফেলছে, সম্পূর্ণ নিলাম ভ্যালি ধ্বংস করে দিয়েছে। আই থিঙ্ক তার মনে ধরেছে মেয়েটাকে। না না না, আই থিঙ্ক হি লাভ ড্যাট। অলরেডি 3 জনকে সে মেয়ের সন্ধান দিতে না পারায় মেরে ফেলেছে, তবুও ক্ষান্ত হচ্ছে না। দলির মতো অফিসিয়াল কিছু কাগজপত্রে সিগনেচার করছিল ইমরান খান। ইসাক খানের কথায় হাতের কলম ফসকে পড়ে। থতমত দৃষ্টিতে ইসাকের দিকে তাকাতেই মাথা নিচু করে হ্যাঁ বলে ইসাক। আলী আকবরও থমকে যান। 28 বছরের জীবনে নারী রিলেটেড কিছু ইরফান খানের সাথে প্রথম শুনল।
ইমরান খান থমকে গেছেন। ব্রোকোচকে গম্ভীর গলায় বলল, কোন মেয়ে? কেউ জানে না চাচা যান। ইরফানও না। গাবড়া তো গাবড়ায় ভোর সকালে নাকি দেখেছে। তখন থেকে সেই মেয়েকেই সারা গ্রাম উথাল পাতাল করে খুঁজছে। মেয়েটাকে না পেলে সম্পূর্ণ নিলাম ভ্যালি জ্বালিয়ে দেওয়ার মতো আদেশ করেছে। কোথাকার মেয়ে? কাকে মনে ধরছে আমার ইরফানের? ব্রুকুচকে মাথার ওড়না টেনে এগিয়ে আসেন আসফিয়া খান, হাতে তসবি, পাশে ইয়াসিক জামান সহ আরও কয়েকজন সেবিকা। 24 ঘন্টা তার পাশে পাশে থাকে। ইতিমধ্যে সাফিয়া নিজেও ঘর থেকে বেরিয়ে এসে কর্নারে চুপটি করে দাঁড়ায়। কি হলো, উত্তর দাও। আসসালামু আলাইকুম চাচি আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কাকে মনে ধরেছে আমার ছেলে? কাশ্মীরের বুকে কার জন্ম হলো আমার পুত্রের খ্যাপার জন্য? উত্তরে এমন খ্যাক খ্যাক শব্দে সাফিয়া খান সহ বাকি মহিলা কর্মচারীরা ভয় মাথা নিচু করে। এই বাপ থেকে মা সবগুলোই ভয়ঙ্কর। চুন থেকে পা খসলে সর্বনাশ। চাচি আম্মু, গাবরাতুল গ্রাবায় শাপলা ঝিলের দিকে 16 থেকে 17 বছর হবে এমন একটা মেয়েকে চোখে পড়েছিল ইরফানের। তাকে পাগলের মতো খুঁজে চলেছে। ইতিমধ্যে নিলামবাড়ির ঘরগুলো থেকে সকল কিশোরী মেয়েদের তুলে আনার হুকুম করা হয়েছে। চিন্তিত আসফিয়ার স্বামী ইমরান খানের দিকে তাকায়। যে ছেলে আশেপাশে মেয়ে ঘাসার আগে মাথা তার শরীর আলাদা করে দেয়, সেই ছেলে একটা মেয়েকে পাগলের মতো খুঁজে চলেছে। ইমরান খান চুপ করে গম্ভীর মুখে বসে, কোনো উত্তর করেনি। গভীর কিছু ভাবছেন। হঠাৎ আসফিয়া খানের দৃষ্টি পড়ে ইয়াসমিন জামানের দিকে। সে অস্বাভাবিকভাবে ঘামছে, ভ্রু কুচকে আসে। চালাক নারী তিনি। পান খাওয়া মুখে ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলে, তোমার বাড়ি তো গাবরাতুল গাবরার পাশে ইয়াসমিন। ইয়াসমিন জামান মাথা ভয় নিচু করে। জি ম্যাম সাহেব। তোমার বোনের মেয়ের বয়স কত জানি? কোনো আকরিজ কথা না ছাড়াই এমন আয়না সম্পর্কে জানতে চাওয়ায় দ্বিগুণ ঘাবড়ে যায় ইয়াসিন জামান। আসফিয়া খান দেখছে মেয়েটিকে সম্পূর্ণ নেকাবে ঢাকা, কিন্তু তার সুরেলা কণ্ঠ আর আকর্ষণীয় শরীর ঢাকা মুখে মায়াবী চোখ সব মিলিয়ে একটা অচেনা মেয়ের ওপর প্রথম সন্দেহ হয়। কারণ কোনো চেনা মেয়ে তো হতেই পারে না যাকে ইরফান পাগলের মতো খুঁজে বেড়াবে। তার উপর গাবড়িত গলায় সবচেয়ে নিকটতম ঘরটা ইয়াসমিনেই। তাই প্রথম সন্দেহ এটা যে ওখান থেকেই শুরু হয়েছে। ইয়াসমিন জামানকে মাথা নিচু করে কাঁপতে দেখে ধমকে ওঠেন আসফিয়া খান। খুন করতে বলেছি তোমাকে? উত্তর দিতে বলেছি। কোত্থেকে এসেছে তোমার বোনের মেয়ে? বয়স কত? জলদি উত্তর দাও, নাহলে জিভ টেনে ছিঁড়ে দেবো। দ্বিতীয়বার উত্তর করার প্রয়োজন পড়বে না। জি 16। বাঁকা হাসেন নিজের আন্দাজে। যাও নিয়ে আসো তাকে। ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে যেতে নেবে ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে প্রবেশ করে ইরফান। শার্টবিহীন শরীরে রক্ত লেগে আছে, হাতে রক্ত মাখা রামদা। বড় বড় পায়ে এগিয়ে এসেছে। পেছনে পেছনে শুভসহ বেশ কিছু গার্ড, যারা সদ্য দরজার উপরে থেমে যায়। ইরফানের ভয়ঙ্কর হিংস্র রূপে ভয়ে বাড়ির সকলে মাথা নিচু করে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! ইরফান খান যেন আস্ত জমদূত। সোফিয়া ভয়ে ঈশদ খানের পেছনে লুকায়। আসফিয়া খান এগিয়ে আসতে চায়, কিন্তু তার পূর্বে বাসার ঘরের কাছের টেবিল লাথি মেরে ঘুরিয়ে হুঙ্কার দিয়ে ওঠে, কত বড় কলিজা হলে আমার নিষিদ্ধ অমান্য করে পালায়। ভয়ে আসফিয়া খান থেমে সাহেবের দিকে তাকায়। ইরফান খান গম্ভীর গলায় ছেলের দিকে তাকায়। সব জায়গায় লোক লাগানো হচ্ছে, 2-3 দিন সময় দাও। নোপ আব্বু যান, 2-3 দিন বিশাল সংখ্যা। আমার তাকে কালকের মধ্যেই চাই। আই এম ম্যাডলি লাভ। যে শহর আমাকে আমার পছন্দের জিনিস দিতে অক্ষম, সে শহর থাকার থেকে না থাকে ভালো। যত সময় লাগবে তার পৌঁছাতে, তত সময় এই নিলামবাড়ি ধ্বংস হবে। ধ্বংসস্তূপে পরিণত করে দেবো আমি। ইরফান খান তপ্ত শ্বাস ফেলে সায় জানিয়ে কল লাগান। তা দেখে ইরফান বাঁকা হেসে পা বাড়ায় নিজের ঘরের উদ্দেশ্যে। হাতের সাফেদ কাপড়ে নাক ঘষে ফিসফিস করে, খুব শীঘ্রই দেখা হচ্ছে সুন্দরী। ইরফান খানের সাম্রাজ্যে তোমাকে স্বাগতম জানাই। তুমি জ্বালিয়েছ রূপ দিয়ে, আর আমি জ্বালাবো আমার হিংস্র প্রেম দিয়ে। ভয়ঙ্কর হেসে টুকরো কাপড়টাকে চুমু খায়। বুঝে আসা চোখ, কি নেশাক্ত তুমি সুন্দরী, জাস্ট পাগল হয়ে যাচ্ছি। চাঁদের হাট কুটিতে তাড়াহুড়ো করে প্রবেশ করে ইয়াসিন জামান। ঘরের উঠোনের দোতলায় সাদা শাপলা ছড়িয়ে ছিটে থাকতে দেখে বুক কেঁপে ওঠে তার চিন্তাই ঠিক। মেয়েটা গাবড়াতুল গাবড়া গিয়েছিল। চারদিকে সতর্ক চোখ বুলিয়ে শাপলাগুলো ঝুড়ি ভর্তি করে
উঁচু টিলায় ফেলে দেয়। যখন আধার নামবে তখন এগুলো সরাতে হবে। এখন তার হাতে এসব নিয়ে ভাবার সময় নেই। তাড়াহুড়ো করে ঘরে প্রবেশ করি, বিছানে অসুস্থ আয়নাকে দেখে দ্বিগুণ আঁতকে ওঠেন তিনি। দৌড়ে তাকে আঁকড়ে বুকের সাথে মিশিয়ে তুতুলের উদ্দেশ্য করে বলেন, কী হয়েছে আয়ুর? জ্বর বেঁধেছে কেন? জানি না আম্মু, কলেজ থেকে ফিরে দেখি জ্বরে মুচড়ে পড়ে আছে আর ভয়ে বারংবার কিসব যেন বকে যাচ্ছে। আমি মাত্র ওষুধ দিলাম, এখন একটু সুস্থ। হঠাৎ জ্বর এলো কেন? কে জানে, তোমাকে আব্বুকে কলে পাচ্ছিলাম না, তাই আমি ভয়ে শেষ। আয়ু ছোট হুজুরের নজরে পড়েছে, সারা গ্রাম তন্ন করে ফেলেছে তার খোঁজে। প্রথমে বুঝে না বুঝিয়ে যখন বুঝতে পারে আতকে ওঠে তুতুল। মায়ের কান্না মাখা মুখ তাকিয়ে ভীতু গলায় বলে, কি বলছে সব আম্মু? আয়ু কিভাবে? সে তো। আয়নাকে শক্ত করে জড়িয়ে নিভাসা গলায় বলে, সকালে বলছিল সাদা শাপলা এনে দিতে। আমি বলেছিলাম গাবড়াতুল গাবড়া ছাড়া শাপলা এই নিলাম ভ্যালিতে কোথাও নেই। মেয়েটা তাই গাবড়াতুল গাবায় সাপটা ঝিলে গিয়েছিল। আর এই মাত্র উঠোনে শাপলাগুলো দেখে আসলাম, সেখানে দেখছে ছোট হুজুর। তাকে দেখার এই প্রথমেই উন্মাদের মতো খুঁজে চলেছে, যে কোনো মূল্যে তাকে চাই। আমি দেখেছি তার বগলামো, ভয়ঙ্কর কার্যকলাপ। সে তো সাধারণ কেউ নয়, ইরফান খান। সে সব ধ্বংস করে দেবে। সে আয়ুকে খুঁজে বের করে নিয়েই যাবে। কি ভয়ঙ্কর তার আক্রমণ! কয়েক ঘন্টা ব্যবধানে 3টি লাশ কেটেছে, শুধু আয়ুর খুঁজে দিচ্ছে না পাড়ায়। যদি কাল সকালের মাঝে না পাওয়া যায়, বলেছে রক্তের বন্যা বয়ে দেবে। আমি কোথায় লুকোবো আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে? সে যে হিংস্র, মেয়েটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। কি করবো আমি এখন? আল্লাহ, কোন বিপদে ফেললে আমাকে? কেঁদে ওঠেন ইয়াসমিন জামান। আয়নার কোনো হুঁশ নেই, ভয়ের জন্য জ্বর নেমেছে তার বাড়ছে। তাকে জড়িয়ে ইয়াসমিন জামান ভয়ে থরথর করে কাঁপছে। ইরফান খান নাম শুনলে ভয়ে মরে যাচ্ছেন। সে কিনা এই বাচ্চা মেয়েকে মজলো, একটা ভয়ঙ্কর মানুষ যে রাজ করে কিনা 16 বছরের মেয়ের জন্য পাগল হয়ে সব তন্ন করে খুঁজছে। তুতুল মুখে হাত দিয়ে ঠাস করে পাশে চেয়ারে পড়ে আছে। ইয়াসমিন জামান বিড়বিড় করছে, মেয়েটা এক বিপদ থেকে বেঁচে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর বিপদে ফেসে গেছে। ইরফান খান মৃত্যুর নাম, তার থেকে কোনো মুক্তি মিলবে না। ইরফান খান যা চায় সে তা যে কোনো মূল্যে নিজের করে ছাড়বে। সে তো আয়ুকে ভয়ঙ্করভাবে চায়, তার প্রেম বিষ মেয়েটাকে মেরে যাবে। কেন আমার নিশ্চিত শুনিসনি আয়ু? এখন আমি কোথায় লুকাবো তোকে? যাওয়ার যে কোনো রাস্তা নেই। সামনে পেছনে সব জায়গায় নিজের ক্ষমতায় বিস্তৃত করে বসে রয়েছে সে। তার ভয়ঙ্কর দৃষ্টির আড়ালে কিভাবে রাখি তোমায়? উচ্চস্বরে কেঁদে ওঠেন তুতুল, মায়ের সাথে তাল মিলিয়ে কেঁদে ওঠে। হঠাৎ জানলার দিকে তাকাতে দেখতে প্রায় গ্রামের সকল তাগড়া জোয়ানগুলো এক জোট বেঁধে খানবাড়ির পাশে গার্ড দিচ্ছে। আর এর মাঝে উপস্থিত হয়েছে বেশ কিছু পুলিশের গাড়ি, আর হুইসেল বাজাতে বাজাতে গাবড়াতুল গাবড়ায় যাচ্ছে। বাহিরের পরিবেশ ভয়ঙ্কর হচ্ছে সময়ের ব্যবধানে। বুঝতে পারে তুতুল এই ভয়ঙ্কর টহলের মূল উদ্দেশ্য। দৌড়ে ঘরের জানলা দরজা আটকে বিছানার পাশে বসে থরথর করে কাঁপে। হঠাৎ দরজায় করাঘাত শুনে ঘাবড়ে যায় মা মেয়ে দুজনেই। ভয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকায়। আয়নাকে ভয়ে আরও মিশিয়ে নেয় ইয়াসমিন জামান। তুতুল কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যেতেই উত্তেজিত গলায় বেঁধে যায়, খোলো না তুতুল, খোলো না, ওরা আয়ুকে নিতে এসেছে। ভয়ে পিছিয়ে যায় তুতুল। এবার মায়ের দিকে আরেকবার বসার ঘরে পেরিয়ে মেন ফটকে দেখে কেউ খুব জোরে আঘাত করছে, যেন ভেঙে গুঁড়িয়ে দেবে। এতক্ষণ পড়ছিলাম বিষাক্ত মায়ার শক্তি সিজন 2, লিখেছেন সুমিয়া আক্তার মিম, পর্ব 4। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।